অঙ্কন, প্রথম কথা ইউএসএড এর আলোচনা থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো ওই কিভাবে অবৈধ অভিবাসীদের পাঠানো হয়েছে। প্রথম কথা, সেখানে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভা এবং রাজ্যসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন যে এইভাবে হাতকড়া পরিয়ে অবৈধ অভিবাসীদের পাঠানো নতুন কিছু নয়। 2012 থেকে ইউএসএতে যখন প্রেসিডেন্ট ছিলেন ওবামা, 2012, 2013 530, 515 যারা অবৈধ অভিবাসী ছিল তাদের পাঠানো হয়েছিল ঠিক একইভাবে, এবং ঠিক একইভাবে আমেরিকান সেনাবাহিনীর বিমানে করে পাঠানো হয়েছিল। তখন হইচই হয়নি কেন? তখন এদেরকে ইন্টারভিউ দিতে যায়নি কেন? কারণ তখন বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করেছি যে অবৈধ অভিবাসীদের সাথে কি আচরণ করা হবে এই নিয়ে ভারত রাষ্ট্রের কোনো বক্তব্য থাকতে পারে না। এই কথাটা আমি নয়, এই কথাটা এনআই কে 4 ফেব্রুয়ারি স্বয়ং শশী থারুর আমাদের থেকে অনেক বেশি বিদেশ নীতি সম্পর্কে জানেন, উনি কংগ্রেস সাংসদ, কিন্তু আমি স্বীকার করতে বাধ্য যে উনি অনেক বেশি বিদেশ নীতি সম্পর্কে ওয়াকিবহাল। তিনি স্বয়ং বলেছেন যে এই ঘটনা নতুন কিছু নয়। দ্বিতীয় একটা অর্ধসত্য প্রচার করা হলো যে কলম্বিয়া ফেরত নেয়নি, যখন নেয়নি সাথে সাথে ট্যারিফ হুমকি দেওয়ার পর 12 ঘন্টার মধ্যে কলম্বিয়া তাদেরকে আমেরিকার প্লেনে করে আমি বললাম অবৈধ অভিবাসীদের নিয়ে ভারত রাষ্ট্রের কোনো বক্তব্য নেই। বৈধ অভিবাসীদের নিয়ে যদি ট্রাম্প সরকার কোন রকম এই ছেলে খেলা করে, ছেড়ে কথা বলা হবে না, পরিষ্কার বিদেশ নীতির বক্তব্য। এবার চলে আসছে এখানে, না এখানে আকাশ সীমায় ঢুকে গেল বিমান। আরে এটা প্রত্যেকবার ঢোকে না, অঙ্কন আমি ক্লিয়ার করি। ইউএস 8 একদম বিমানটা ইউএস 8 দিয়ে ঢোকেনি নিশ্চয়ই, প্লিজ। একদম। এবার ছিল ইউএস এর টাকা ছিল কি বিমানে? ছিল না, এখনো পর্যন্ত প্রমাণ নেই। কার কাছে আসে সবাই জানে। এবার কাদের টাকায় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চলে যাবে না। এবার আমাকে বলতে দিয়েছে, এবার হলো এই যে ধরুন ইউএসএড, এর পরিষ্কার কথা, ইউএসএড এর কথাটা আমাদের অনেক আগে যখন টার্বুলেন্ট ইয়ার্স বইটি লিখছেন শ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায়, তিনি কিন্তু বলছেন যে ভারতের যে জাতীয়তাবাদ, যার মধ্যে আধ্যাত্মিক চেতনা, সাংস্কৃতিক চেতনা রয়েছে, এই ভারতীয় জাতীয়তাবাদকে ধ্বংস করার একটা পাশ্চাত্যের প্রচেষ্টা দীর্ঘকাল রয়েছে। তারপর চলে আসুন মিত্রকিন আর্কাইভ, দ্য কেজিবি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড পার্ট 2, সেখানে দাঁড়িয়ে কিন্তু ভ্যাসিলি মিত্রকিন যিনি কিন্তু বলছেন যে ভারত রাষ্ট্রের মধ্যে কিছু সকল সেকুলার দল, ধর্মনিরপেক্ষ দল রয়েছে যারা কিন্তু ভারত রাষ্ট্রের ভৌগোলিক চরিত্র এবং সাংস্কৃতিক চরিত্রকে বদলে দিতে চায়। এইবার চলে আসুন আবার প্রণব মুখার্জি, তারপরে আবার লিখছেন দ্য কোয়ালিশন ইয়ার্স, পরের পার্টটা। সেই সময় প্রণব মুখার্জি উল্লেখ করছেন কার কথা? প্রিয়রঞ্জন দাসমুন্সির কথা। প্রিয়রঞ্জন দাসমুন্সি কংগ্রেস সাংসদ, তিনি পরিষ্কার করে উল্লেখ করছেন যে ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরির পাশ্চাত্যের প্রচেষ্টা রয়েছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। কথাটা কোনোটাই এতক্ষণ অব্দি আমি যা কোট করলাম বিজেপির বলা নয়, সবটাই কংগ্রেস সাংসদ, কংগ্রেস মন্ত্রীদের কথা। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন কংগ্রেসকে দেখছি বলুন তো? এই ইউএসএড এর যিনি একদম ওপরতলার কর্ণধার, সামান্থা পাওয়ার, উজবেকিস্তানে 22 অক্টোবর 2023 কার সাথে বৈঠক করছেন? তৎকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাথে। আমরা অবাক হয়ে গেলাম, ইউএসএড যে একদিকে লস্করি তৈবাকে টাকা দিচ্ছে, সে এখানে কাকে টাকা দিচ্ছে? সম্ভাবনা ইনস্টিটিউট। সম্ভাবনা ইনস্টিটিউটের মধ্যে কে রয়েছেন? আমি বিশ্বদীপক সাংবাদিকতা কোথায় করেন? ন্যাশনাল হেরাল্ডের সাথে। এই ন্যাশনাল হেরাল্ড কার সাথে যুক্ত? কংগ্রেসের সাথে যুক্ত। আচ্ছা বলুন তো, সরিতা পান্ডে ইউএসএড এর সাথে যুক্ত, যিনি বলেছেন ভারতে যেহেতু হিন্দু জাতীয়তাবাদী সরকার রয়েছে, ভারতের বাণিজ্যের ওপর গোটা বিশ্বের উচিত স্যাংশন বসিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। এবার এই সরিতা পান্ডের সাথে রাহুল গান্ধী কেন বৈঠক করছেন 2023 সালের ইয়েতে? আমি শেষ কথা বলবো, এই যে ভোটে হেরে যাওয়ার পর গণতান্ত্রিক ভাবে কংগ্রেস জিততে পারে, বিজেপি জিততে পারে, আমরা হারতে পারি, কংগ্রেস জিততে পারে, কিন্তু ভোটে হারার পর আপনি দেখুন এই গতকাল এই রেণুকা চৌধুরী কংগ্রেস সাংসদ কি বলেছেন? বলেছেন ডিস্টেবিলিটি তৈরি করতে হবে, অস্থিরতা, গণ অভ্যুত্থান তৈরি করতে হবে। কেন? আপনারা যখন সরকার
সরকারে জিতেছেন, বারংবার জিতেছেন। আমাদের বিজেপির কেউ বলেছিলেন যে গণ অভ্যুত্থান তৈরি করতে হবে না। এখানে আপনারা ভারতীয় গণতন্ত্র বিরোধী সংস্থাগুলির সাথে হাত মিলিয়ে আজকে ভারতের গণতন্ত্রকে নষ্ট করতে চাইছেন এবং গণ অভ্যুত্থান তৈরি করতে চাইছেন। এটা একটি কংগ্রেসি এবং বামপন্থী চক্রান্ত যা এই ইউএসএ এর সাথে জড়িয়ে রয়েছে। ভারতবর্ষের নির্বাচনে যদি আমেরিকার কেউ মাথা গলায় সেটা খুব গর্হিত অপরাধ। আমি আবার বলছি স্টুডিওতে দাঁড়িয়ে, কিন্তু অনির্বাণ, ভারতবর্ষের স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকান নির্বাচনে গিয়ে বলছে ট্রাম্পকে ভোট দাও, আপকি বা ট্রাম্প কি সরকার। তারপরে এই আলোচনা করার অধিকার আছে। আমি শুনিয়ে দেবো না, শুনবো না একটাই কারণে, শুনবো না একটাই কারণে, অশোকবাবু এটা শোনাবো না একটাই কারণে, না শোনাবো না একটাই কারণে, তার কারণ ইন্ডিয়া এইড নিয়ে ইউএস এর ভৌগোলিক সীমানা পরিবর্তনের চেষ্টা হচ্ছে এমন কোন অভিযোগ ইউএসএ থেকে কেউ তোলেনি। ওটা উঠলে সবাই অবশ্যই দীপাঞ্জন চক্রবর্তী আমার দেশের গণতন্ত্র রক্ষা নিয়ে, ভৌগোলিক সীমা রক্ষা নিয়ে ইউএসএড এর টাকা কোথায় খরচ হচ্ছে, বাংলাদেশের মডেল এখানেও তৈরি হচ্ছে কি না বা হয়ে গেছে কিনা, এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমেরিকার গণতন্ত্রের স্থিতিশীলতা নিয়ে অনেক বেশি চিন্তা দেখতে পাচ্ছি অশোকবাবুদের মধ্যে। সকলের মধ্যে কিনা যায় না, কিন্তু অন্তত অশোকবাবুর মধ্যে দেখতে পেলাম। দীপাঞ্জন বাবু না অশোকবাবু ওরা বলুক না, দীপাঞ্জন বাবু বেশ, আমি অসুবিধা নেই, আমি ওদিকে চলে যাবো, অসুবিধা নেই, আমি ওদিকে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। অশোকবাবু এখানে আলোচনা শান্তিমতো চালাতে দিতে চাইছে না, ঠিক আছে, আমি এখানে আসছি। দীপাঞ্জন বাবু, আমি স্টুডিও মানে সেট 2-তে এলাম, সেট 2 থেকে আপনার সঙ্গে কথা বলছি। আমি আপনার কথা শুনতে চাই দীপাঞ্জন বাবু। যারা ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি বিজেপি একটা হিন্দুত্ববাদী দল এবং সেই জন্য এদেশের বিদেশের কতিপয় রাজনৈতিক দল তাদের প্রবল চক্ষুশূল। আমি এটাও না হয় ধরে নিলাম আপাতত তর্কের খাতিরে বিজেপির এই নীতিটা খুব খারাপ নীতি, ধরে নিচ্ছি। আচ্ছা, যারা ইন্দোনেশিয়ায় 32,000 কমিউনিস্টকে খুন করে আলাদা করে একটা ক্রিশ্চিয়ান স্টেট রাষ্ট্র তৈরি করে পূর্ব তিমোরে, ক্রিশ্চিয়ান মানে তাদের ক্রিশ্চিয়ান জাতীয়তাবাদের সমস্যা নেই, তাদের বাংলাদেশে মুসলিম জিহাদি জঙ্গিবাদের সমস্যা নেই, তাদের ভারতে হিন্দুত্ববাদের সমস্যা। আমার মনে হচ্ছে কোথাও দীপাঞ্জনবাবু সমস্যাটা হিন্দুত্ব নয়, জেহাদিও নয়, জঙ্গিও নয়, ক্রিশ্চিয়ান জঙ্গিবাদ, ক্রিশ্চিয়ান জাতীয়তাবাদও নয়, সমস্যাটা কোথাও চামড়ার রং। সাহেবরা ভুলতে পারছে না, ওরা আমাদের 190 বছর শাসন করার পরে আইএনএর লাথি খেয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। দীপাঞ্জনবাবু, আমেরিকানরা তো আর ভারতীয়দের লাথিটা খায়নি, ওরা খেয়েছিল ব্রিটিশরা। এবার ব্যাপারটা যে আমি ছোট্ট দুটো সংশোধন করে নিই, অনেক লোকজন এখানে চিৎকার করছিলাম তো মনে হচ্ছে রোহিত শর্মা 6 মেরেছে, ওই স্টেডিয়ামে দেখছিলাম 170, 130, 125 ডেসিবেল ওরম চিৎকার হচ্ছিল। আমরা যারা বাইরে থাকি আমাদের খুব সমস্যা হয়। এনিওয়ে, 1 নম্বর যে অবৈধ অধিবাসীদের পাঠিয়েছিল, ভারতীয়দের পাঠিয়েছিল, তার মধ্যে হাতে চেন বেরি যেটা শৃঙ্খলা আবদ্ধ করে, পাঞ্জাবে 33 জন ছিলেন, তার মধ্যে গুণে 21 জন যাদের বিরুদ্ধে সরাসরি ভারত বিরোধী খালিস্তানি চক্রান্তের অভিযোগে তাদের অভিযোগ। হরিয়ানা থেকে যারা এসেছিল কাউকেও বেরি পড়ানো হয়নি, গুজরাট বা তামিলনাড়ু থেকে যারা এসেছিল কাউকেও পড়ানো হয়নি, এবং যেহেতু বেরি পড়ানো হয়েছিল তাদের প্রথম সিটগুলোতেই বসানো হয়েছিল। সেটাকে নিয়ে যদি কেউ মিথ্যা অপবাদ করে সেটা তার নিজস্ব রাজনৈতিক অভিসন্ধি, আমার দেখার দরকার নেই। দ্বিতীয়ত, এটা নিতান্তই যদি কারো ধারণা না থাকে তাহলে সেই কথাটা বলবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মার্কিন বিমানবন্দরের একটা উড়োজাহাজ প্লেন এসে গেল ভারতীয় সীমান্তে অনুমতি নাই। এটা কি পুরুলিয়া আর্মস ড্রপের কেস নাকি, যে এখান থেকে এসে অবৈধ অভিবাসীদের উপর থেকে ফেলে দিয়ে যাবে, এবং সেটা আবার ল্যান্ড করছে এয়ারপোর্টে অমৃতসরে। যারা জানে না, তাদের বিন্দু মাত্র ধারণা নেই, তারা এগুলো কথা বলবে। এটিসি ল্যান্ড করতেই দেবে না ভারতের সীমান্তে। যদি কোনো ফাইটার প্লেন বা কোন রকম প্লেন আসে অনুমতি ছাড়া, তখনই কিন্তু ভারতের এই রাফেল বা অন্যান্য গুলো এমনি বসিয়ে রাখার জন্য দেওয়া হয়। যারা জানে না তারা মানুষকে এই 8 ঘন্টার মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা হবে, পরে ব্যর্থও হয়। আমি দুটো প্রশ্ন করি, তুমি যে বলছিলে, একটা এই 2024-এ
ইহান ওমর, জানো বোধহয়, কংগ্রেসের ইউএস কংগ্রেসের নেতা, এবং তিনি ভারত বিরোধী সেন্টিমেন্টের জন্য কুখ্যাত। তিনি চিরকাল খালিস্তানিদের সাপোর্ট করে গেছেন সরাসরি, কাশ্মীর নিয়ে সাপোর্ট করে গেছেন বিচ্ছিন্নতাবাদীদের। তাদের সঙ্গে রাহুল গান্ধী গিয়ে ওখানে মিটিং করেছিলেন। আমি জানি না বিষয়বস্তু কি ছিল, ওই রাহুল গান্ধী মার্শাল আর্ট করে নাকি তো সেটা, না উনি ওনার ওই পোষা কুকুর টুকুর নিয়ে কথা বলেন, আমি জানি না, হতেও পারে তাই নিয়ে কথা বলতে আমেরিকার কেন নির্বাচনে গিয়ে গেছিলেন, বলেছেন দায়িত্ব জবাবটা সরকার। এই যে ভদ্রলোক চিৎকার করছেন, একটু বলুন না শান্ত হতে, ইয়া তো ওনাকেই আপনি বলুন, আপনি বলুন। অশোক বাবুর, আমি অশোক বাবুর অডিওটা একটু ডাউন করতে বলুন। অশোক বাবু বাকিদের কথা বলতে দিন। দীপাঞ্জন বাবু প্লিজ কন্টিনিউ করুন। আমি এই সেটে আছি। বিধান ভবনে নয়, এটা 24 আকবর রোড নয়, এটা টিভির মঞ্চ, ওখানে গিয়ে চিৎকার করুন। দ্বিতীয়ত, এই যে কমলা হ্যারিস অফিসিয়াল স্টেটমেন্ট, কমলা হ্যারিসের ইউএস প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময়, যে যদি ভারতবর্ষে বিজেপি সরকার থেকে চলে যায় তাহলে নিশ্চয়ই যে নতুন সরকার আসবে ইন্ডিজোটেড, এবং অফিসিয়াল স্টেটমেন্ট, তাদের সঙ্গে আমরা কথা বলবো কাশ্মীরে 370 যাতে আবার ফিরিয়ে আনা হয়, এবং যে যা কাশ্মীরে পরিবর্তন হয়েছে 370 ধারা অবলুপ্তির পর, সেগুলো আমরা আবার ফিরিয়ে আনি। কমলা হ্যারিস তাদের জন্য ভরসা করছিলেন ইন্ডিজোটেড। তারা অবশ্য ইতিহাস হয়ে গেছেন এখন, আর অশোক বাবুরা এই সমস্ত জায়গা ছাড়া, টিভি চ্যানেল ছাড়া তো কথা বলার জায়গা পাচ্ছেন না, দিল্লিতেও মহাশূন্যে বিলীন হয়ে গেছে। যাকে কারণ প্রশ্নটা হচ্ছে, দেখো এই ইউএস এড বলো বা এই যে ডিপ স্টেট গুলো, এবার ভারতবর্ষে চিরকাল ছিল। দক্ষিণ ভারতে একজন খুব কুখ্যাত বা বিখ্যাত কি সব স্বামী আসামি একজন ভদ্রলোক আছেন, যিনি খুব নাকি বিখ্যাত অর্থনীতিবিদ। উনি একটা সময় কিন্তু কংগ্রেসের প্রধানমন্ত্রীদের সরানোর জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে লাফালাফি করতেন। উনি আবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলে গেছেন, এখন বিজেপির বিরুদ্ধে লাফালাফি করছেন, এবং উনি কিন্তু বুদ্ধিজীবী মহলে যথেষ্ট স্বীকৃত, সবাই জান, এবং মামলাবাজ হলেও কি ওর নামেও খুব ভদ্রলোকের কুখ্যাতি রয়েছে। ভারতবর্ষের মতো এত বড় দেশ, এত বড় গণতন্ত্র, এত সমৃদ্ধশালী দেশ, সেটাকে ভাঙবার জন্য আমেরিকা চেষ্টা করবে না তো কে করবে? নিশ্চয়ই করবে আমেরিকা, যারা রয়েছে তারা করবে, তাদের কর্পোরেট হাউস গুলো করবে। দুঃখ হয় ভারতবর্ষে সো-কল্ড শতাব্দী প্রাচীন দেশগুলো, যারা নাকি কথায় কথায় ওই ঠাকুরদা কবে ঘি খেয়েছেন আমি ঢেকুর মারবো, আমরা স্বাধীনতা এনে দিয়েছি, ভারতবর্ষে আর কেউ স্বাধীনতা এনে দেয়নি, তারাই এনে দিয়েছিলেন। তারা যখন এই মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হয়ে যায়, আর তাদের বন্ধু তারা হয়ে যায় যারা আবার মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চিরকাল বিপ্লব করে এসেছে, সেটা ভয়ঙ্কর চিন্তা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।